শুনতে পাচ্ছো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে দেখো প্রথম যে সিটেজটা দেওয়া আছে, স্যার পরীক্ষা দেওয়ার আগে আমাদেরকে দিয়েছেন। স্যার পরীক্ষা দেওয়ার আগে এই অংশটা কি সাবঅর্ডিনেট না প্রিন্সিপাল বলো তো? সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট। আচ্ছা, তাহলে দুই নাম্বার সেন্টেন্সে কোন অংশটা সাবঅর্ডিনেট? প্রথম অংশটা স্যার। প্রথম অংশটা শুরু হওয়ার পরে, ক্লাস শুরু করার পরে। আর আমরাও খেয়াল রাখবো সাবঅর্ডিনেট ক্লোজে সাধারণত ফিউচার টেন্স হয় না বললেই চলে। খুব রেয়ার কিছু ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লোজে ফিউচার টেন্স হয়। ইংলিশের একটা নিয়ম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজে, যেহেতু এখানে দেখো তো বাংলায় কি মনে হচ্ছে ক্লাস শুরু করার পরে, এটা কি কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ কিছু বোঝাচ্ছে? ক্লাস শুরু করার পরে সম্পূর্ণ কাজ বোঝাচ্ছে, যেহেতু ক্লাস শুরু করার পরে। স্যার এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে না? তুমি এইটার উপর ডিপেন্ড করবে। যদি বলো যে ক্লাস শুরু করার পরে আমি গিয়েছিলাম, তাহলে অতীত হয়ে গেল। ক্লাস শুরু করার পরে আমি যাব, তাহলে কি হয়ে গেল? ভবিষ্যৎ হয়ে গেল। এটা তো সেম। আমার কথাটা ভালোভাবে বুঝো, এই অংশটা কিন্তু সেম। তুমি এইখানে যদি বলো যে ক্লাস শুরু করার পরে, এখানে চেঞ্জ করে দাও যে সে আমার সাথে দেখা করবে, এটার লেখো করবে, তাহলে টেন্সটা চেঞ্জ হয়ে গেছে না? জি স্যার। এখানে কোনো চেঞ্জ করছো তুমি? না। এখানে কোনো চেঞ্জ করো নাই, এখানে চেঞ্জ করছো। তার কারণে এই জায়গাও টেন্স কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এই জায়গায় বাংলায় কোনো চেঞ্জ হচ্ছে না। একইভাবে দেখো স্যার পরীক্ষা দেওয়ার আগে পড়িয়েছেন, এটা বাদ দিয়ে লিখলাম যে পড়াবেন। আমার এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। সো ইংলিশে সাবঅর্ডিনেট ক্লোজ খেয়াল রাখবো আমরা। ইংলিশে সাবঅর্ডিনেট ক্লোজ যেগুলো আমরা দিচ্ছি, অলদো দাও, আফটার দাও, বিফোর দাও, এজ দাও, সিন্স দাও, যাই দাও না কেন, তারপরে সাবঅর্ডিনেট ক্লোজে ফিউচার টেন্স ব্যবহার হয় না বললেই চলে। খুব রেয়ার কিছু ক্ষেত্রে হতে পারে, যেমন হয় যেটার ক্ষেত্রে সেটা হচ্ছে দ্যাটের ক্ষেত্রে হয়। দ্যাট একটা ক্লোজ মার্কার, দ্যাটের ক্ষেত্রে হয়। যেমন তুমি বলতে পারো আই নো দ্যাট হি উইল পাস, আমি জানি সে পাস করবে। এরকম কয়েকটা ক্ষেত্র আছে যেগুলোর ক্ষেত্রে হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সাবঅর্ডিনেট ক্লোজের ফিউচার টেন্সটা হয় না। তাহলে এবার আমরা এই দুইটা টেন্সকে ট্রান্সলেট করার চেষ্টা করি, দেখি পারি কিনা। যেটা লিখেছিলাম সেটাই পড়িয়েছেন, পড়াবেন বাদ দিয়ে দিলাম। স্যার পরীক্ষা দেওয়ার আগে আমাদেরকে স্যার আমি একটা উদাহরণ বলি। সে বিয়ে করার আগে আমি বিয়ে করব, এই ক্ষেত্রে কি হবে? সে বিয়ে করার আগে আমি বিয়ে করব, এক্ষেত্রে কি হবে বলতে মানে কি বোঝাচ্ছ? কোনটা কি হবে? মানে ফিউচার টেন্স তো হচ্ছে এখানে স্যার। হ্যাঁ, ফিউচার হলে তখন এই সাবঅর্ডিনেট ক্লোজটা কি হয়ে যাবে? প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা। বুঝছো? জি স্যার। স্যার পরীক্ষা দেওয়ার আগে আমাদেরকে পড়িয়েছেন। আচ্ছা, তাহলে আমাদেরকে পড়িয়েছেন যে হি, বা হি না দিয়ে এখানে দা টিচার বা স্যার, যেটাই দাও, স্যার টট আস বিফোর। পরীক্ষা দেওয়া ইংলিশ কি বলতে পারবা? appear in exam। অ্যাপিয়ার ইন এক্সাম, ইয়েস, এটা হয়। কয়েকটা হয় দেখো, অ্যাপিয়ার ইন এক্সাম হয়, আরেকটা হয় সিট ফর দ্য এক্সাম, এটা হয়। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে টেক এক্সাম। টেক এক্সাম মানে কি? পরীক্ষা দেয়া না পরীক্ষা নেয়া? পরীক্ষা নেওয়া, প্যাসিভ করে ব্যবহার করতে হবে মনে হয়। এখানে একটা মজার বিষয় আছে, খেয়াল রাখো। টেক এক্সাম আর গিভ এক্সাম, এটা উল্টো অর্থ হয়। গিভ এক্সাম মনে হয় কি পরীক্ষা দেয়া না, কিন্তু এটার অর্থ হচ্ছে পরীক্ষা নেয়া। আর টেক এক্সাম দেখলে মনে হয় কি অর্থ কি হওয়া উচিত? পরীক্ষা নেয়া, কিন্তু এটার অর্থ হচ্ছে পরীক্ষা দেয়া। এটা খুব গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় কোশ্চেন আসে, খেয়াল রাখো। গিভ এক্সাম মানে কি বলতো? পরীক্ষা দেয়া নাকি পরীক্ষা নেয়া? দেওয়া। পরীক্ষা নেয়া, পরীক্ষা নেওয়া স্যার। আর টেক এক্সাম পরীক্ষা দেওয়া। তাহলে ওই জায়গায় আমরা কি কি বলতে পারি? যে স্যার টট আস বিফোর হি টুক এক্সাম, তাই না?
বিফোর হি টুক এক্সাম। দেখো তো হয়েছে কিনা। হয় নাই তো, এটা ইনকারেক্ট। কি সমস্যা? এটা তো incorrect। স্যার বিফোর ফার্স্ট ইনডিফিনিট হয়ে গেছে না? ইয়েস, বিফোর এর এটা পাস্ট ইনডিফিনিট ঠিক আছে, কিন্তু এটা তো আর পাস্ট ইনডিফিনিট হবে না, এটা কি হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। এখন ঠিক আছে কিনা দেখো। হ্যাঁ এবার ঠিক আছে। স্যার হ্যাড টট আস বিফোর হি টুক এক্সাম। আচ্ছা, এখন এটা মনে থাকবে তোমাদের যে টেক এক্সাম মানে কি? টেক এক্সাম মানে কি বলো তো আবার? পরীক্ষা দেওয়া। পরীক্ষা দেয়া। আর গিভ এক্সাম মানে পরীক্ষা নেওয়া। পরীক্ষা নেয়া। আচ্ছা, টিচার স্টুডেন্টদেরকে পরীক্ষা দেয় না পরীক্ষা নেয়, কোনটা? নেয় নেয়। পরীক্ষা নেয়। ইংলিশে কি হবে? টেক এক্সাম না গিভ এক্সাম? গিভ এক্সাম। গিভ এক্সাম। আর স্টুডেন্টরা পরীক্ষা দেয়, এটা ইংলিশে কি হবে? টেক এক্সাম। টেক এক্সাম। এটা খেয়াল রাখবো না, সবসময় এটা উল্টা। আচ্ছা, এবার দ্বিতীয় সেন্টেন্সটা দেখি পারি কিনা করতে। ক্লাস শুরু করার পরে সে আমার সাথে দেখা করেছিল নাকি? ক্লাস শুরু করার পরে সে আমার সাথে দেখা করেছিল, এটা তো পাস্ট টেন্স। আচ্ছা, এই জায়গাটায় আমরা আফটার দিয়ে আগে লিখি, আফটারটা আগে লিখি, ঠিক আছে? আফটারের পরে কি হয় বলতো? ইনফিনিট না পারফেক্ট? স্যার পারফেক্ট। পারফেক্ট পারফেক্ট। এই পারফেক্টটা কি দিব দেখো তো? সেই পারফেক্টটা কি পাস্ট পারফেক্ট দিব না প্রেজেন্ট পারফেক্ট দিবে এই সেন্টেন্সে? স্যার ফার্স্ট পারফেক্ট। ফার্স্ট পাস্ট পারফেক্ট। পারফেক্ট। তাহলে ক্লাস শুরু করার পরে আফটার উই হ্যাড স্টার্টেড ক্লাস, বা এটাকে আমরা এভাবে দিতে পারি যে আফটার দ্য ক্লাস হ্যাড স্টার্টেড। ঠিক আছে, দুইভাবে হতে পারে, আফটার উই হ্যাড স্টার্টেড ক্লাস অথবা আফটার দ্য ক্লাস হ্যাড স্টার্টেড। আফটার দ্য ক্লাস হ্যাড স্টার্টেড, তারপর একটা কমা, তারপর বাকি অংশটা সে আমার সাথে দেখা করেছিল। এখন এই অংশটা কি ইনডিফিনিট হবে, তাই না? কি মেট মি? মিট এমইটি। এটা মিট না, এটার উচ্চারণ হচ্ছে মেট। হি মেট মি। এম ডাবল ইটি মিট। আমরা কি বুঝছি সবাই এই দুটো সেন্টেন্স? স্যার স্যার মিটের ফার্স্ট পার্টিসিপল পাবো কি এমইটি? এমইটি। এমইটি ফার্স্ট পার্টিসিপল পাবো। মিটের পাস্ট পার্টিসিপল এমইটি, দুটেই মিট মেট মেট। ঠিক আছে? জি। স্যার বলো। ক্লাস কি নিজে নিজে শুরু হয় না কারো দ্বারা শুরু হয়, এটা কি প্যাসিভ হবে না? আচ্ছা, ক্লাস ক্লাস তো কারো দ্বারা শুরু হয়, ক্লাস তো নিজে নিজে শুরু হয় না, তাই না? বাংলা ব্যাকরণে এই সেন্টেন্সটা দেখছো কিনা দেখো তো, বাঁশি বাজে ওই মধুর লগনে, এই সেন্টেন্সটা পাইছো কখনো? জি স্যার। এখন এটার নাম বলতেছে কর্মকর্তৃবাচ্য। যারা বাংলা ভালো পারো তারা বুঝতেছো, এটার নাম কি? এটা না কর্মকর্তৃবাচ্য? জি স্যার। বাচ্য 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 তো কয়েক প্রকার, ঠিক আছে? এর মধ্যে কর্মকর্তৃবাচ্য একটা। তো ইংলিশের ক্ষেত্রে ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। এই দুইটা বাদেও আরেকটা আছে, সেটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ, ইয়েস। কোয়াসি প্যাসিভ, এই কোয়াসি প্যাসিভ মানে হচ্ছে কর্মকর্তৃবাচ্য। হ্যাঁ, কোয়াসি প্যাসিভ কারে কয়? যে অর্থটা প্যাসিভের কিন্তু স্ট্রাকচারটা অ্যাক্টিভের। আবার শোনো, অর্থটা প্যাসিভ, অর্থ প্যাসিভ, কিন্তু স্ট্রাকচার গঠনটা হচ্ছে অ্যাক্টিভের। সেই সব সেন্টেন্সকে, সেই সব ভয়েসকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভয়েস। যেমন এখানে দেখো, বাঁশি বাজে ওই মধুর লগনে, বাঁশি কি এক একটা বাজে নাকি বাঁশি কেউ বাজাচ্ছে? কেউ বাজাচ্ছে। কেউ বাজাচ্ছে, কিন্তু এখানে তো আমরা বাঁশি বাজে ওই মধুর লগনে অ্যাক্টিভে লিখছি না প্যাসিভে লিখছি? অ্যাক্টিভে। অ্যাক্টিভে লিখছি। মিনিং অর্থ প্যাসিভ,
অর্থ প্যাসিভ কিন্তু গঠন অ্যাক্টিভ, এটারই বলে কোয়াসি প্যাসিভ, আর বাংলায় এটাকে বলে কর্মকর্তী বাচ্য। অথবা মনে করো আরেকটা এক্সাম্পল দেখো, যেমন গেট সকাল 10টায় গেট খোলে, ঠিক আছে? তাহলে সকাল 10টায় গেট খুলে, দ্য গেট ওপেন্স অ্যাট 10 AM। এটা কোয়াসি প্যাসিভ হতে পারে কিনা দেখো। জি স্যার। তারপর এইটা নিশ্চয়ই দেখছো এই সেন্টেন্সটা, রাইস সেলস চিপ, এটা দেখছো কখনো? জি স্যার। এটা দেখছি স্যার। এর মানে কি? চাল সস্তায় বিক্রি হয় নাকি এরকম টাইপের? চাল সস্তায় বিক্রি হয়, এটা কি অ্যাক্টিভ? মিনিংটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ স্যার। মিনিং চাল প্যাসিভ। সস্তায় বিক্রি হয়, হয়। এটা প্যাসিভ, মিনিংটা প্যাসিভ, স্ট্রাকচারটা কিন্তু অ্যাক্টিভ। তার মানে জি এটাও স্যার। হচ্ছে কি একটা কোয়াসি। স্যার এ বুক ইজ প্রিন্টিং। এ বুক ইজ রাইস সেলস চিপ, তাহলে স্যার এটা এ হচ্ছে কি বুক ইজ প্রিন্টিং। এ বুক ইজ প্রিন্টিং, ইয়েস, একটা বই প্রিন্ট করা হচ্ছে, অর্থ হচ্ছে এরকম একটা বই প্রিন্ট করা হচ্ছে। এটাও কি কোয়াসি প্যাসিভ? কোয়াসি প্যাসিভটা বুঝছো সবাই? তোমরা যদি গ্রামারটা ভালোভাবে বুঝতে পারো তাহলে দেখবে ইংলিশ গ্রামার দিয়ে বাংলা ব্যাকরণ বোঝা যায়। বাংলা ব্যাকরণ দিয়ে বাংলা ব্যাকরণ বুঝতে একটু কঠিন লাগে। যেমন আমি ব্যক্তিগতভাবে যেটা করছিলাম সেটা হচ্ছে আমি ইংলিশ দিয়ে বাংলা বুঝছি, তো এই জন্য ইংলিশের সাথে বাংলা ব্যাকরণটা আমার মানে ভালো মিলাতে পারি। তোমরা যদি ইংলিশটা স্যার এই ভালোভাবে বুঝতে উদাহরণটা পারো। যদি আবার একটু বুঝিয়ে দেন। বুঝি নাই এই উদাহরণটা আবার একটু রিপিট করলে ভালো হতো স্যার। এই কোয়াসি প্যাসিভটা। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি নেট সমস্যার কারণে কিছু বুঝতে পারিনি। কোয়াসি প্যাসিভ মানে হচ্ছে কি, কোয়াসি প্যাসিভ মানে এমন একটা সেন্টেন্স, এমন একটা ভয়েস যেটার স্ট্রাকচারটা অ্যাক্টিভের কিন্তু মিনিংটা প্যাসিভের। স্ট্রাকচার অ্যাক্টিভ, মিনিং প্যাসিভ। যেমন দা গেট ওপেনস অ্যাট 10 AM, গেট 10টায় খোলা হয়। গেট কি নিজে নিজে খোলে নাকি কারো দ্বারা খোলা হয়? কারো দ্বারা খোলা হয়। তার মানে এটা কি মিনিংটা কি হলো, অ্যাক্টিভ হলো না প্যাসিভ হলো? প্যাসিভ। কিন্তু স্ট্রাকচারে কিন্তু প্যাসিভ ব্যবহার করা হয় নাই, স্ট্রাকচারে অ্যাক্টিভই ব্যবহার করা হয়েছে। তো যেটার স্ট্রাকচার অ্যাক্টিভ, যেটার গঠন অ্যাক্টিভ আর অর্থ প্যাসিভ, গঠন অ্যাক্টিভ অর্থ প্যাসিভ, এরই বলা হয় কোয়াসি প্যাসিভ। স্যার এখন আমরা বুঝছো কিভাবে গেস করবো এটা কোয়াসি প্যাসিভ নাকি প্যাসিভ? কিভাবে বুঝবা? ওই যে দেখবা জি স্যার এটাই। এই এই যে স্ট্রাকচার দেখবা অ্যাক্টিভের কিন্তু মিনিং দিচ্ছে প্যাসিভের। গেট ওপেন্স, গেট তো আর নিজে নিজে ওপেন হয় না, গেটকে ওপেন করা হয়। রাইস সেলস, রাইস তো নিজে নিজে বিক্রি করে না কিছু, রাইসকে বিক্রি করা হয়। এ বুক ইজ প্রিন্টিং, বই তো নিজে নিজে প্রিন্ট হয় না, বইকে প্রিন্ট করা হয়। কিন্তু স্ট্রাকচার অ্যাক্টিভের সব, স্ট্রাকচার অ্যাক্টিভ, মিনিং জি গুলো স্যার প্যাসিভ। ধন্যবাদ। এগুলোই হচ্ছে কোয়াসি প্যাসিভ। স্যার দা গেট ওপেন্স এট 10 AM, এটা যদি প্যাসিভে নেওয়ার কথা বলে তখন কিভাবে করবো? তাহলে ওই যে প্যাসিভের যে নিয়ম, দ্য গেট ইজ ওপেন্ড, দ্য গেট ইজ ওপেন্ড অ্যাট 10 AM, তখন প্যাসিভের স্ট্রাকচারে নিয়ে নিবা ইজ ওপেন্ড, তখন আর কোয়াসি প্যাসিভ না, তখন প্যাসিভ হবে। যেমন রাইস সেলস চিপ, এটাকে আমরা প্যাসিভ করলে কি করি? রাইস ইজ চিপ when it is sold, এইভাবে দিই। অথবা এইভাবে দিলেও হয়, রাইস ইজ রাইস ইজ সোল্ড সোল্ড চিপ, চিপ। দুইভাবেই হয়। আচ্ছা, এবার এবার আমি কয়েকটা বাক্য বলতেছি বাংলায়, এগুলো তোমরা খাতায় লিখবা। সবাই খাতা কলম নেও, খাতায় লেখো বাক্যগুলো।
আমি ল্যাপটপ কেনার আগে মোবাইল কিনেছিলাম। আমি ল্যাপটপ কেনার আগে মোবাইল কিনেছিলাম। হ্যাঁ, লেখা হয়েছে। লিখছি স্যার। 2 নম্বরে লেখো যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে হারার আগে ইংল্যান্ডের সাথে হেরেছিল। লিখছি স্যার। এবার 3 নম্বর লেখো আমি ভাত খাওয়ার পরে পড়তে বসেছিলাম। আমি ভাত খাওয়ার পরে পড়তে বসেছিলাম। আমি ভাত খাওয়ার পরে পড়তে বসেছিলাম। এরপরে 4 নম্বর লেখো সে স্কুলে যাওয়ার পূর্বেই আমি মাদ্রাসায় পৌঁছে যাব। সে স্কুলে যাওয়ার পূর্বেই আমি মাদ্রাসায় পৌঁছে যাব। নাম্বার 5, রাজুর সাথে দেখা করার আগে আমি হেড স্যারের সাথে দেখা করেছিলাম। রাজুর সাথে দেখা করার আগে আমি হেড স্যারের সাথে দেখা করেছিলাম। লাস্ট আরেকটা লেখো 6 নাম্বার। এটা আমি স্ট্রাকচার শিখাই নাই, 6 নাম্বার স্ট্রাকচারটা তোমাদের শেখাই নাই, কিন্তু তোমরা পারো কিনা আমি দেখবো। শিক্ষক ক্লাসে প্রবেশ করা মাত্র ছাত্ররা দাঁড়িয়ে পড়ল। নাম্বার 6, এটা বাইরে থেকে দিলাম, দেখে এটা তোমরা নিজেরা চেষ্টা করে বের করতে পারো কিনা, কি দিয়ে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে আমরা এখানে রাখি। আগামীকাল ইনশাল্লাহ আমরা সেম টাইমে, এখন তো এই সন্ধ্যা হয় একটু আগে, তো আমরা 6:30টায় ক্লাস মনে হয় শুরু করতে পারি নাকি? তোমাদের কি মতামত? জি স্যার পারি। জি স্যার। 6:30টায় শুরু করলে ক্লাসের পরে ঈশার নামাজ তো পড়া যায় নাকি? জি স্যার। জি স্যার। আর যদি আমরা 7টায় শুরু করি তখন ঈশার নামাজটা আবার তোমার মাঝখানে হয়ে যাবে। আমরা তাহলে আগামীকাল ইনশাল্লাহ মানে মিল্লাতে হোস্টেলে থাকি আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন? বলো। স্যার আমরা তো মানে হাজিরা দেওয়া লাগে তো,
মানে আমাদের হাজিরা নেয় তো মিল্লাতের হোস্টেলে, তো ওই সময় তো ফোন ইউজ করার সমস্যা হয় আর কি স্যার। এই কারণে আর কি আমাদের ক্লাসে যদি দেওয়া মানে হয়। এই কারণে কখন হলে সমস্যা হয়? 6:30 হলে সমস্যা হয়? হ্যাঁ স্যার, একটু সমস্যা হয়। আচ্ছা, কখন হলে সুবিধা হয় তাহলে বলো। মিল্লাতে যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্টস, তো মিল্লাতের ব্যাপারটা দেখা লাগবে। কখন হলে সুবিধা হয়? স্যার 7টার থেকে হলে বোধহয় ভালো হতো। 7টার দিকে, ওকে ঠিক আছে, তাহলে 7টা, 7 PM। ওকে, তাহলে আজকে আমরা এখানে রাখি। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। জি স্যার। ক্লাসের ভিডিওটা, ক্লাসের স্যার, রেকর্ডটা এখনই দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ।